ইয়েস স্যার। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আহ, আজকে আমরা সোফার দুইটা টপিক কভার করেছি লাস্ট 5টা লেকচারে। আপনাদের যে স্লাইড এবং ক্লাস রেকর্ডিং সব প্লাস বই আমি সব গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। আপনারা কি সেটা পেয়েছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আজকে পড়বো আমরা হিট ট্রিটমেন্ট। ওকে, সোফার যেটা কভার করেছি একটু ওভারভিউ যদি বলি, যে ফেজ ডায়াগ্রাম। ওকে, ফেজ ডায়াগ্রামে আমরা কিভাবে ফেজ ট্রান্সফরমেশনটা হচ্ছে ওইগুলো দেখেছি। এবং সেকেন্ড লেকচারে আমরা ফেজ ট্রান্সফরমেশন করেছি, এবং ফেজ ট্রান্সফরমেশনের ফলে যেই যেই ফেজ গুলো ক্রিয়েট হয়, লাইক পারলাইট, বায়োনাইট, স্ফেরোডাইট, কোনটা কোন কন্ডিশনে কুলিং করলে হয় সেটা দেখেছি, কিভাবে টাইম ডিপেন্ডেন্সি থাকে এই ট্রান্সফরমেশনের মধ্যে। সো আমরা এই ফেজ ট্রান্সফরমেশন এখন অ্যাকচুয়ালি ওই যে আমরা বলতেছিলাম যে হিটিং করব, কুলিং করব, এই যে ফেনোমেনাটা এটাকে বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট। ওকে, আজকের টক অফ দ্য টপিক হচ্ছে হিট ট্রিটমেন্ট। আমরা বিভিন্ন রকম হিট ট্রিটমেন্ট সম্বন্ধে জানবো, কিভাবে করা হয় সেগুলোকে, কত ডিগ্রি টেম্পারেচারে করা হয়, কিভাবে কুল করা হয়, হ্যাঁ, এবং আলটিমেটলি আমাদের আউটপুটটা কি আসে। সো আমরা স্টার্ট করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? Yes, sir. আচ্ছা, ওকে। সো heat treatment, a combination of heating and cooling operations timed and applied to metal or alloy in the solid state in a way that will produce desired properties. এটাকে বলা হচ্ছে হিট ট্রিটমেন্ট। অর্থাৎ আমি একটা অ্যালয়কে কি করব, একটা সার্টেন টেম্পারেচারে হিটিং করব। সচরাচর আমাকে হিট করতে হবে অস্টেনাইজিং টেম্পারেচারে। অস্টেনাইজিং টেম্পারেচার হচ্ছে আমার আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামে যেখানে আমার অস্টেনাইটটা এক্সিস্ট করে। ওকে, আমার সেইখানে সেই আমার আমার হিট ট্রিটমেন্ট করতেছি স্টিলের জন্য। ওকে, স্টিলের জন্য কার্বন কন্টেন্ট হচ্ছে আপ টু 2.14%। আপনাদের মাথায় যদি আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামটা থাকে, আপ টু 2.14% কার্বন কন্টেন্টে আমার কোন রিয়েকশনটা হয় মনে আছে? বলেন তো। আপ টু সলিড সলিবিলিটি লিমিট 2.14% কার্বনে আমার কোন রিয়েকশনটা হয় ফেজ ডায়াগ্রামে? ইউট্যাকটিক না ইউট্যাকটয়েড? কেউ বলতে পারবেন? আচ্ছা, যদি হ্যাঁ, ইউট্যাকটয়েড, তাই না? ইউট্যাকটয়েডে কি হচ্ছিল আমার? অস্টেনাইটটা ডিকম্পোজ হয়ে, বলেন। আচ্ছা, যেই অস্টেনাইট আমার যে ফেজটা ছিল, ওই অস্টেনাইট আমি যখন হিট ট্রিটমেন্ট করব, সেই অস্টেনাইট ফেজ পর্যন্ত আমাকে যেতে হবে হিটিং করে। সেই টেম্পারেচারটা কত ছিল? 727 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? ইউটেকটয়েড যে টেম্পারেচারটা। জি স্যার। ওকে, আমি ওই টেম্পারেচারে হিটিং করে দেন আমি ওটাকে কুল করব। ওকে, এটা যে কোনো কম্পোজিশন হতে পারে, 2.14% আপ টু যে কোনো কার্বন কন্টেন্টে সেটা হতে পারে। তো আমি সেটাকে কুল করব। কুলিং এর আবার ধরন আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছি, যদি মডারেট কুলিং করি, স্লো কুলিং করলে হচ্ছে কি এক ধরনের আমি মাইক্রোস্ট্রাকচার পাবো বা এক ধরনের মাইক্রো কনস্টিটুয়েন্ট পাবো। মডারেট কুলিং করলে একটা পাবো, এবং র্যাপিড কুলিং করলে একটা পাবো, তাই না? স্লো কুলিং করলে কোনটা পাবো? কেউ বলতে পারবেন না? গত ক্লাসে কিন্তু এগুলো পড়াইছি সব।
স্লো কুলিং করলে আমরা পেতাম হচ্ছে পারলাইট, তাই না? আচ্ছা, হ্যাঁ, হোয়াট এভার, আমরা আগাই। The changes in the properties of steel after heat treatment are due to the phase transformation and structural changes that occur during the heat treatment. এই যে আমরা পারলাইট পাচ্ছি, বায়নাইট পাচ্ছি, স্ফেরোডাইট পাচ্ছি বা মার্টেনসাইট পাচ্ছি, এই যে আমরা মাইক্রো কনস্টিটিউয়েন্ট গুলো পাচ্ছি, দিস ইজ বিকজ অফ হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্টের ফলেই আমার এই ফেজ ট্রান্সফরমেশনটা হচ্ছে। আমি সার্টেন টেম্পারেচারে হিট করার পর সেটাকে যদি কুল করি, তাহলে এই ফেজ ট্রান্সফরমেশন হয়ে আমাকে এক এক কন্ডিশনে এক একটা মাইক্রোস্ট্রাকচার সে আমাকে দিচ্ছে, এবং এক এক স্ট্রাকচারের আমরা জানি কি এক একটা প্রপার্টি এক এক রকম। লাইক মার্টেনসাইট হচ্ছে খুব হার্ড, তাই না? কম্পেয়ার টু দ্যাট আমার পারলাইটটা সামান্য ডাকটাইল ছিল। দ্য ফ্যাক্টরস which determine and control these structural changes are called the principles of heat treatment. মানে কোন ফ্যাক্টর গুলো এই হিট ট্রিটমেন্টটাকে বা হিট ট্রিটমেন্ট প্রসিডিওর গুলোকে কন্ট্রোল করে? যেমন হচ্ছে দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ হিট ট্রিটমেন্টস আর ফেজ ট্রান্সফরমেশন ডিউরিং দ্য হিটিং। আমরা ফেজ ট্রান্সফরমেশনটা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়াইছি, যে আমার কিভাবে কত টাইম পরে বা হচ্ছে কিভাবে এক স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে ট্রান্সফর্ম হচ্ছে। ওকে, দ্য ইফেক্ট অফ কুলিং রেট অন দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস, অর্থাৎ আমি মডারেট কুলিং করতেছি, আমি স্লো কুলিং করতেছি না র্যাপিড কুলিং করতেছি, এটারও একটা ইফেক্ট আছে। দেন ইফেক্ট অফ দ্য কার্বন কন্টেন্ট অ্যান্ড অ্যালোয়িং এলিমেন্টস। আমার ইউটেকটিক হলে এক ধরনের, সরি, ইউটেকটয়েড হলে এক রকমের কার্বন কন্টেন্ট, হাইপো ইউটেকটয়েড হলে এক রকমের কার্বন কন্টেন্ট, বা হাইপার ইউটেকটয়েড হলে এক রকমের কার্বন কন্টেন্ট। সো এগুলোর উপর বেস করে আমার হিট ট্রিটমেন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কিরকম হবে আমার ফাইনাল মাইক্রো স্ট্রাকচারটা। অল বেসিক হিট ট্রিটিং প্রসেস আর প্রসেসেস অফ স্টিল ইনভলভ দ্য ডিকম্পোজিশন অফ অস্টেনাইট। আমি যে একটু পরেই দেখাবো আপনাদেরকে যে হিট ট্রিটমেন্ট করতেছি। ইন ইচ কেস উই আর হিটিং দ্য অ্যালয় আপ টু দ্য অস্টেনাইজিং টেম্পারেচার, অর্থাৎ অস্টেনাইট যে ফেজটা ছিল আমার ফেজ ডায়াগ্রামে, আমি আপ টু দ্যাট পয়েন্ট আমি কি করছি, আমি ওটাকে হিট করছি, দেন হচ্ছে ওইটাকে কুল করছি। কুল করলে আমি এক এক রকম স্ট্রাকচার পাবো। সো জেনারেল হিট ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে এইটা। দেখেন, হিট ট্রিটমেন্ট প্রসেস কনসিস্ট অফ দ্য ফলোইং স্টেপস। কি কি? ফার্স্ট অফ অল, দ্য স্টিল ইজ হিটেড টু এ হাই টেম্পারেচার কল্ড দ্য অস্টেনাইজিং টেম্পারেচার। অর্থাৎ আমার যদি 727 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা হয়, ঠিক আছে, তার উপর থেকে যদি আমার অস্টেনাইটটা এক্সিস্ট করে, তাহলে আমার কি করতে হবে? অ্যাটলিস্ট 727 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত ওটাকে হিট করতে হবে। ওকে, during heating the previous structure of the steel is converted to austenite phase। অর্থাৎ আমি যদি এটাকে হিট করি 727 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে, তাহলে কি হবে? আমার যেই স্ট্রাকচারই থাকুক, আইদার সেটা সিমেন্টাইট থাকুক অথবা এটার মধ্যে ওই কি বলে ফেরাইট থাকুক, এগুলো সব আমার অস্টেনাইটে পরিণত হয়ে যাবে। ওকে, পরিণত হয়ে গেলে কি করব? আফটার রিচিং দ্য অস্টেনাইটিক টেম্পারেচার দ্য স্টিল ইজ হেল্ড এট দিস টেম্পারেচার ফর সাম পিরিয়ড অফ টাইম। এই যে আমি একটা টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিচ্ছি, ওই অস্টেনাইটিক টেম্পারেচারে আমি স্টিলটাকে হোল্ড করে কিছুক্ষণ রেখে দিছি, এটাকে বলে কি? সকিং পিরিয়ড। এবং সকিং পিরিয়ড ইজ অ্যালাউড ফর দ্য ফরমেশন অফ হোমোজেনাইট অস্টেনাইট। অর্থাৎ এই যে আমার যে রিক্রিস্টালাইজেশনটা হচ্ছে, সাপোজ আমার যদি এখানে ফেরাইট থাকে অথবা যদি সিমেন্টাইট থাকে, আমি ওটাকে অস্টেনাইটে নিয়ে গেলে আমার যে অস্টেনাইটের স্ট্রাকচারটা হবে, অ্যাটমিক বন্ডিং এর যে চেঞ্জটা হবে, এটা যেন প্রত্যেকটা গ্রেইন বা প্রত্যেকটা মলিকুলের মধ্যে এই চেঞ্জটা হয়, সেজন্য আমাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে। সেটাকে বলতেছি সকিং পিরিয়ড। ওকে, সকিং রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ হোমোজেনাস অস্টেনাইট থ্রু আউট দ্য এন্টায়ার ক্রস সেকশন, and the steel having a homogeneous austenitic structure is cooled back to the room temperature at a particular cooling rate depending upon the properties required। এখন আমি যে কুল করব, সেই হোমোজেনাস স্ট্রাকচারটা ডেভেলপ হওয়ার পর আমি ওটাকে কুল করব, আইদার ফার্নেস কুলিং করব অথবা এয়ার কুলিং করব, অথবা আমি কোনো সেটাকে কি বলে কোনো তেল বা হচ্ছে এই পানির কোনো বাথের মধ্যে ওটাকে কোয়েঞ্চ করব। এটার উপর বেস করে এবং রেটের উপর বেস করে আমার এক একবার এক এক রকম মাইক্রোস্ট্রাকচার গঠিত হবে। ইফ নেসেসারি স্টিল মে বি রিহিটেড টু এ হায়ার টেম্পারেচার এন্ড কুল এগেইন। যদি দরকার হয় তাহলে আমাকে আবার হয়তো হিট করতে হতে পারে, আবার মানে প্রপার্টি ডেভেলপ করার জন্য। সো বেসিক্যালি এটা হচ্ছে হিট ট্রিটমেন্ট। আমি এটাকে হিট করব, সেখানে হিটেড অবস্থায় কিছুক্ষণ রেখে দিব একটা নির্দিষ্ট টেম্পারেচারে, দেন ওইখান থেকে আমি কুল করব।
কুলিং মিডিয়াম এক এক রকম হতে পারে এবং কুলিং টাইমটা এক এক রকম হতে পারে। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেগুলোকে কুল করব। সো ডিপেন্ডিং আপন দ্য মেথড অফ হিটিং, the furnace atmosphere, the heating temperature, the cooling medium, and the properties desired, heat treatment process can be divided into the following basic types. কি? Annealing, normalizing, hardening অথবা টেম্পারিং এবং হচ্ছে কেস হার্ডেনিং। খুবই বেসিক হিসেবে এই কয়েকটা হিট ট্রিটমেন্ট সম্বন্ধে আমরা জানবো। তো সবার আগেই আসে অ্যানিলিং। ওকে, দ্য টার্ম annealing refers to a heat treatment in which a material is exposed to an elevated temperature for an extended time period and then slowly cooled. অর্থাৎ আমি একটা স্টিলকে বা অ্যালয়কে আমি এলিভেটেড টেম্পারেচার বা অস্টেনাইটিং টেম্পারেচার পর্যন্ত এটাকে আমি হিট করব। ঠিক আছে, হিট করার পর আমি সেটাকে কিছু সময় ধরে হোল্ড করে রাখবো, দেন হচ্ছে এটাকে স্লোলি কুল করব। এটা ফার্নেস কুলিং। সচরাচর অ্যানিলিং এর ক্ষেত্রে আমরা ফার্নেস কুলিংটা করি, অর্থাৎ যেই ফার্নেসে আমি এটাকে হিট করতেছি ওই ফার্নেসেই সুইচ অফ করে আমি ওটাকে কুল করব। স্লো কুলিং ইজ জেনারেলি অ্যাচিভড ইন দ্য ক্লোজড ফার্নেস বাই সুইচিং অফ দ্য সাপ্লাই। ওকে, তো অ্যানিলিং করার পর কি হয়? অ্যানিলিং ইজ ক্যারিড আউট টু রিলিভ স্ট্রেস, টু ইনক্রিজ দ্য সফটনেস, ডাক্টিলিটি অ্যান্ড টাফনেস, produce a specific microstructure, reduce the hardness and improve the machinability. So আমি যদি একটা অ্যালয়কে এরকম আমি হিট ট্রিটমেন্ট করি তাহলে আমার ওই অ্যালয়ের মধ্যে এই ধরনের প্রপার্টিজ গুলো ডেভেলপ করবে। তো রাইট সাইডে যে ফিগারটা এটা খেয়াল করে দেখেন, আমার ওই যে এই 1.6% পর্যন্ত কার্বন, তাই না? 1.6% পর্যন্ত কার্বন, এই কার্বন কন্টেন্টের একটা ওই যে আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামের একটা ছোট ফিগার এখানে দেয়া আছে। সো এইখানে আমার যেই একটা আকাশী কালার বা স্কাই কালারের যে একটা কি বলে একটা লেয়ারের মতো আছে, এটা নির্দেশ করতেছে আমাকে এই টেম্পারেচার পর্যন্ত আমাকে কি করতে হবে? হিট করতে হবে ফর অ্যানিলিং ট্রিটমেন্ট। ওকে, খেয়াল করে দেখেন কি বলা আছে। এই যে যদি অ্যানিলিং টেম্পারেচারটা খেয়াল করেন যে হাইপো ইউট্যাক্টোয়েড স্টিলের জন্য আমার অ্যানিলিং টেম্পারেচারটা কত? AC3 + 50 ডিগ্রি। এই যে এটা হচ্ছে ক্রিটিক্যাল বা আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, এটাকে AC3 বলতেছে বা এই ফিগারে A3 বলা আছে। সো আমি যদি একটা হাইপো ইউট্যাক্টোয়েড, ঠিক আছে, হাইপো ইউট্যাক্টোয়েড স্ট্রাকচারের স্টিল পেতে চাই তাহলে আমাকে এই বরাবর হিটিং করে ওটাকে আমাকে কুল করতে হবে। কত ডিগ্রিতে আমি হিট করব? এই যে AC3 + 50 ডিগ্রি, অর্থাৎ 800 থেকে সামান্য বেশি। ঠিক আছে, আর যদি আমি হাইপার ইউট্যাক্টোয়েড স্টিল পেতে চাই তাহলে বলতেছে AC1 + 50 ডিগ্রি। আমরা জানি কি হাইপার ইউট্যাক্টোয়েডটা ছিল এই যে এই পার্সেন্টেজের 0.8 এটার পরে ছিল। ওকে, এটার পরে থাকলে এই পাশে হচ্ছে আমার হাইপার ইউট্যাক্টোয়েড অর্থাৎ AC1 + 50 ডিগ্রি। তো এই যে AC1 + 50 ডিগ্রি অর্থাৎ 727 + 50 ডিগ্রি হয়তো। ঠিক আছে, এটাতে আমার হিটিং করে দেন হচ্ছে কুল করতে হবে। কি বলতেছে? দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ অ্যানিলিং ট্রিটমেন্ট ইজ দ্য স্লো কুলিং অফ দ্য স্টিল ডিউরিং দ্য ক্রিটিক্যাল ট্রান্সফরমেশন রেঞ্জ। অর্থাৎ আমার স্লো কুলিং করতে হবে। দ্য স্লো কুলিং রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ spheroidal carbide and coarse lamellar pearlite. These products of the transformation are very soft and result in softening of steel. যেটা বলছে এই যে প্রপার্টিজ, যে সফটনেসটা বাড়াবে, ডাক্টিলিটিটা বাড়াবে। আমি যদি ডাক্টাইল ম্যাটেরিয়াল চাই তাহলে আমাকে অ্যানিলিং করতে হবে। In practice, steels are generally annealed by simply switching off the furnace after the formation of homogeneous austenite. অর্থাৎ আমি যে ফার্নেসে রেখে আমি ম্যাটেরিয়ালটাকে কি করব? হিট করব, দেন হচ্ছে সুইচ অফ করে দিলেই ফার্নেসটা ওটা আস্তে আস্তে কুল হয়ে যাবে। এবং ওই যে সকিং টাইম, আমি এই টেম্পারেচার হিট করার পর সচরাচর কি করতে হবে আমাকে? আফটার হিটিং আপ টু দ্য অস্টেনাইজিং টেম্পারেচার, দ্য steel is held at this temperature for a minimum of 1 hour for sections up to 20 millimeter thick. অর্থাৎ 20 millimeter thick যদি আমি কোনো ম্যাটেরিয়াল পেতে চাই, হিট ট্রিটমেন্ট করতে চাই সেগুলোকে, তাহলে আমার কি রাখতে হবে? আমার 1 আওয়ার ধরে রাখতে হবে। যদি এর চেয়ে থিক হয় তাহলে প্রত্যেক 1 মিলিমিটার থিকের জন্য আমার হাফ এন আওয়ার করে সকিং পিরিয়ড বাড়াতে হবে। ওকে, এই হচ্ছে আমার কন্ডিশন। শুনতেছেন আপনারা আমাকে? বুঝতে পারতেছেন?
জি স্যার, চেষ্টা করছি স্যার। ও স্যার। ওকে, তো অ্যানেলিং নানান রকম হতে পারে। যে অ্যানেলিং যে প্রসিডিওরটা মাত্র বললাম, এটা কয়েক রকমের অ্যানেলিং হতে পারে। যেমন হচ্ছে প্রসেস অ্যানেলিং, স্ট্রেস রিলিফ, বক্স অ্যানেলিং, ফুল অ্যানেলিং, স্ফেরোডাইজিং। জাস্ট হচ্ছে ইয়ের উপর, এক এক টেম্পারেচারের উপর ডিপেন্ড করে বা ফার্নেস কন্ডিশনের উপর ডিপেন্ড করে এগুলোকে ভাগ করা হয়। যেমন প্রসেস অ্যানেলিং ইজ হিট ট্রিটমেন্ট দ্যাট ইজ ইউজড টু নেগেট দ্য ইফেক্টস অফ দ্য কোল্ড ওয়ার্ক। অর্থাৎ আমি যখন কোল্ড ওয়ার্কিং ইজ এ কাইন্ড অফ কি প্লাস্টিক কি বলে মেটাল ফর্মিং প্রসেস। সো আমি যখন ওই ফর্মিংটা করব, ওটার ভিতর ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হয়। ঠিক আছে, ওই ইন্টারনাল স্ট্রেসটাকে রিলিফ করার জন্য আমার প্রসেস অ্যানেলিংটা দরকার হয়। That is to soften and increase the ductility of the previously strained hardened steel, and process anneal is done 80 degree or 170 degree below the eutectoid temperature. Eutectoid temperature টা কত ছিল? 727 degree centigrade. So এটা করা হবে ওই টেম্পারেচারে। The main idea is to significantly reduce and eliminate the residual stress, and recovery and recrystallization process are allowed to occur. অর্থাৎ প্রসেস অ্যানেলিং এর সময় আমার গ্রেইন স্ট্রাকচার মানে গ্রেইন যেন আমার রিফর্ম করে সেটা অ্যালাউ করা হয়। দেন হচ্ছে স্ট্রেস রিলিফ। ইন্টারনাল স্ট্রেস মে ডেভেলপ ইন এ মেটাল পিস ইন রেসপন্স টু দ্য ফলোইং। কি কি কারণে হতে পারে দেখেন? প্লাস্টিক ডিফরমেশন প্রসেস সাচ এস মেশিনিং বা গ্রাইন্ডিং করলে আমার স্ট্রেস, ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হতে পারে। নন ইউনিফর্ম কুলিং of a piece that was processed and fabricated at an elevated temperature. Phase transformation that is induced upon cooling wherein the parent and product phases have different densities. So এইসব কারণে আমার কি হতে পারে? স্ট্রেস, ইন্টারনাল রেসিডুয়াল স্ট্রেসটা ডেভেলপ করতে পারে। সো এই ক্ষেত্রে আমার কি হতে হবে? মানে এটা দেখেন, এটা বলতেছিল জাস্ট 80 to 170 ডিগ্রি বিলো দ্য ইউটেক্টয়েড টেম্পারেচার, আর এটা বলতেছে মানে যদি আমার 727 এটার থেকে যদি আপনি বিয়োগ করেন 80 ডিগ্রি বা 170 ডিগ্রি, তাহলে কিন্তু মানে কত হয়? 600 ডিগ্রি হয় ম্যাক্সিমাম। সো এটা বলতেছে আরো লো টেম্পারেচার। স্ট্রেস রিলিফটা হচ্ছে আরো কি বলে ওটাকে, মানে লোয়ার ডিগ্রি টেম্পারেচার। ইট ইজ এ লো টেম্পারেচার অ্যানেলিং ট্রিটমেন্ট অ্যাপ্লাইড টু দ্য কোল্ড ওয়ার্ক স্টিল, যেটা 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আপনার অ্যানেলিং করতে হবে। এবং এই অ্যানেলিং যদি না করেন তাহলে কি হবে? ডিস্টোরশন এন্ড ওয়ার্পেজ may result if in these residual stresses are not removed. মানে হচ্ছে দেখবেন অনেক সময় বেঁকে যায়, বেন্ডিং হয়ে যায়, সেটাকে বলতেছে ওয়ার্পেগ আর কি। They may be eliminated by stress relief annealing heat treatment in which the piece is heated to recommended temperature and held there long enough to attain a uniform temperature and finally cooled to the room temperature in air. So এটা আবার কুলিংটা হচ্ছে ইন এয়ার। ওকে, সো আমি এটা করলে আমার স্ট্রেস রিলিফ হবে। পরে হচ্ছে বক্স অ্যানেলিং। অ্যানেলিং a metal or alloy in a sealed container under conditions that minimize the oxidation is called the box annealing. এটা হচ্ছে আপনি বক্সের মধ্যে করবেন। The material is packed with the cast iron chips, burnt charcoal and wash sand. It is also called black annealing, closed annealing অথবা pot annealing. সবশেষে আছে full annealing. A heat treatment known as the full annealing is often utilized in low and medium carbon steel এর জন্য আমি এই full annealingটা করব। That will be machined and will experience key extensive plastic deformation during a forming operation. After heating to recommended austenite temperature, the alloy is then furnace cooled. That is, the heat treating furnace is turned off. Both furnace and steel cooled to the room temperature at the same rate, which takes several hours. So furnace cooling করলে ওটাকে বলতেছে ফুল কুলিং। আমরা স্ফেরোডাইট পড়ছি তাই না লাস্ট ক্লাসে, ইয়ের সময় ফেজ ট্রান্সফরমেশন ইন মেটাল, ওই সময় আমরা স্ফেরোডাইট পড়ছি। সো এই স্ফেরোডাইজিং এর ফলে আমার স্ফেরোডাইট স্ট্রাকচারটা পাই। স্ফেরোডাইট স্ট্রাকচারের মধ্যে আমার কি ছিল? সিমেন্টাইট যে স্ট্রাকচারটা ছিল সেটা গ্লোবিউলার স্ট্রাকচার ছিল তাই না, স্ফিয়ার লাইক স্ট্রাকচার ছিল। So medium অথবা high carbon steel having a microstructure containing coarse pearlite may still be too hard to conveniently machine or plastically deform. অর্থাৎ আমার মাইক্রোস্ট্রাকচারের মধ্যে যদি কোর্স পারলাইট থাকে সেটাকে মেশিনিং করা খুব মানে ডিফিকাল্ট।
ওই ধরনের স্ট্রাকচার গুলো দিস স্টিলস ইনফ্যাক্ট এনি স্টিল মে বি হিট ট্রিটেড অর অ্যানিল টু ডেভেলপ দ্য spheroidite structure. Spheroidization results in pores and globular form of carbide in a matrix of ferrite. And the spheroidized steel আমি যদি হিট ট্রিটমেন্ট করি তাহলে এটা কি হবে, এটার মধ্যে ম্যাক্সিমাম সফটনেস এন্ড ডাক্টিলিটি আসবে এন্ড দ্যাট উড বি ইজি টু মেশিন। এই যে দেখেন ফেরোডাইজিং হিট ট্রিটমেন্টের কিছু কন্ডিশন বলা আছে। হিটিং অ্যান অ্যালয় এট টেম্পারেচার জাস্ট বিলো দ্য ইউটেক্টয়েড, অর্থাৎ আমি ওটাকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করব। ওকে, দেন হিটিং টু এ টেম্পারেচার জাস্ট অ্যাবভ দ্য ইউটেক্টয়েড, অর্থাৎ এই 727 সামান্য উপরে আমি ওটাকে হিট করব। দেন আইদার কুলিং ভেরি স্লোলি ইন ফার্নেস, আমি ফার্নেস কুলিং ও করতে পারি, অথবা হোল্ডিং এট এ টেম্পারেচার জাস্ট বিলো দ্য ইউটেক্টয়েড, ইউটেক্টয়েডের নিচেও আমি ওটাকে কুল করতে পারি, অথবা হিটিং এন্ড কুলিং অল্টারনেটলি উইদিন প্লাস মাইনাস 50 ডিগ্রি সেন্টিগ্রেড অফ A1। ওই যে A1 ছিল হচ্ছে এই যে এই টেম্পারেচারটার উপরে নিচে যদি আমি এটাকে হিট করে কুল করি তাহলে আমি স্ফেরোডাইজ পাবো। ওকে, স্ফেরোডাইট পাবো আর কি। দেন ওই হিট করে আমি ওটাকে যদি ইয়ে করি আর কি, মানে আই মিন রুম টেম্পারেচারে যদি কুল করি, আইদার ফার্নেস কুলিং অথবা রুম টেম্পারেচারে কুলিং করলে আমি ওটাকে স্ফেরোডাইজ মানে স্ফেরোডাইট পাবো। তারপর আসে নরমালাইজিং। নরমালাইজিং বলতেছে নরমালাইজিং মে বি ডিফাইন্ড অ্যাজ হিটিং দ্য স্টিল টু অস্টেনাইট ফেজ, অর্থাৎ সবগুলোকে আমার অস্টেনাইট ফেজ পর্যন্তই আমাকে হিট করতে হবে, এন্ড কুলিং ইট ইন এয়ার টু প্রডিউস দ্য ফাইন পারলাইট, অর্থাৎ নরমালাইজিং এর ফলে আমার ফাইন পারলাইটটা উৎপন্ন হবে। কোর্স পারলাইটের চেয়ে আমার ফাইন পারলাইটটা একটু হার্ড, আমরা গত ক্লাসে কিন্তু এটা দেখছি তাই না, সামান্য হার্ড। তো এটার কিছু গোল আছে, টু এলিমিনেট দ্য কোর্স গ্রেইনড স্ট্রাকচার obtained in the previous working such as rolling অথবা forging, and to modify the improve the cast dendritic structure and reduce the segregation by homogenizing the microstructure, and to obtain the desired microstructure and mechanical properties, এবং lastly to improve the machinability of low carbon steel। আমি যদি নরমালাইজিং করি তাহলে এই কি বলে স্ট্রাকচার বা এই বেনিফিটস গুলো আমি পাবো। তো এই ক্ষেত্রে নরমালাইজিং আমরা অ্যানিলিং এ দেখছি যে ফার্নেস কুলিং হচ্ছে, বাট এখানে নরমালাইজিং এর ক্ষেত্রে করব আমরা এয়ার কুলিং। এয়ার কুলিং কিভাবে করব? এয়ার কুলিং রেজাল্টস ইন ফাস্টার কুলিং রেট দেন দ্য ফার্নেস কুলিং, thus the cooling time in normalizing is drastically reduced as compared to annealing। অর্থাৎ অ্যানিলিং এর ক্ষেত্রে আমার এয়ার কুলিং করার ফলে নরমালাইজিং এ আমার কি হবে, টাইমটা কম লাগবে, এবং টেম্পারেচারটা হচ্ছে দেখেন নরমালাইজিং এর ক্ষেত্রে AC3 + 50 ACM + 50। এই যে ফিগারটা দেখেন, যে গোলাপি রঙের যে রিজিয়নটা আছে সেটা হচ্ছে আমার নরমালাইজড স্টিল পাওয়ার জন্য। সো আমাকে বলতেছে A3 + 50 এবং একটা হচ্ছে ACM + 50। এটাতে যদি আমি কি করি, হিট করি তাহলে হিট করে কুল করলে আমি নরমালাইজড স্ট্রাকচার পাবো। সচরাচর 810 থেকে 930 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাকে হিট করতে হবে, এবং সকিং টাইম হচ্ছে সেম এজ অ্যানিলিং, অর্থাৎ এক আওয়ার আমাকে হোল্ড করে রাখতে হবে ফর 25 মিলিমিটার থিকনেস অফ ম্যাটেরিয়াল। ওকে, তারপর দেখেন প্রপার্টিজ অফ নরমালাইজিং। আপনি নরমালাইজিং করলে আপনি কি কি প্রপার্টি গুলো পাবেন? সিমিলার টু অ্যানিলিং, নরমালাইজিং অলসো রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ ফেরাইট, সিমেন্টাইট এন্ড lamellar pearlite, but in normalizing due to the higher cooling rate the formation of austenite takes place at much lower temperatures than in annealing. Therefore the transformation product pearlite is finer than that is in annealing। যেহেতু আমার কুলিং রেটটা ফাস্টার হচ্ছে, আমি দেখছিলাম কি লেস টেম্পারেচারে এবং ফাস্টার কুলিং এ আমার ফাইন কি বলে পারলাইটটা জেনারেট হচ্ছে। সো এই ক্ষেত্রে যেহেতু কন্ডিশনটা মিট আপ করছে, সো আমার ফাইন পারলাইটটা হবে। এ নরমালাইজড স্টিল উইল হ্যাভ হায়ার হার্ডনেস এন্ড স্ট্রেংথ দেন অ্যানিলিং স্টিল ডিউ টু দ্য ফলোইং রিজন। দেখেন কি কি হবে, দ্য অ্যামাউন্ট অফ পারলাইট ইন দ্য নরমালাইজড স্টিল ইজ মোর দেন দ্যাট ইন দ্য অ্যানিলড স্টিল, অর্থাৎ আমার পারলাইটের পরিমাণটা বেশি থাকবে। Dispersion of the pearlite and ferrite phase is finer, and the pearlite of normalized steel has lower interlamellar spacing than the annealed steel। আপনারা এইগুলোর সাথে মেলাবেন, আমি যেই মানে আগের লেকচার গুলোতে যেই স্ট্রাকচার গুলো দেখিয়েছি ওগুলোর সাথে মেলাবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন এই ধরনের চেঞ্জ গুলো হচ্ছে।
ওকে, তারপর হচ্ছে হার্ডেনিং। তো আমরা দেখলাম ফার্স্টে ছিল অ্যানেলিং এ ছিল স্লো কুলিং, নর্মালাইজিং এ ছিল একটু ফাস্টার কুলিং, তারপর হচ্ছে হার্ডেনিং। হার্ডেনিং এ হচ্ছে আমার র্যাপিড কুলিং। হার্ডেনিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য র্যাপিড কুলিং অফ স্টিল ফ্রম দ্য অস্টেনাইট ফেজ। অর্থাৎ অস্টেনাইট ফেজ থেকে আমি সেটাকে র্যাপিড কুলিং করব। এই র্যাপিড কুলিংটা কিভাবে করব? র্যাপিড কুলিং ইজ অবটেইনড বাই ইমারশন অফ স্টিল ইন এ লিকুইড বাথ। অর্থাৎ আমি একটা লিকুইড বাথের মধ্যে আমার স্টিলটাকে চুবাবো, such as water or oil, and sometimes forced air can be used. The fast cooling of steel from austenite phase results in the formation of metastable phase. আমরা দেখছি যদি খুবই ফাস্ট কুলিং হয় তাহলে আমাদের মার্টেনসাইট উৎপন্ন হয়, যেটা হচ্ছে একটা মেটাস্টেবল কন্ডিশন। ওই যে ডিফিউশনলেস কন্ডিশনে আমাদের মার্টেনসাইট কিন্তু উৎপন্ন হইতো। আপনাদের মনে আছে? শুনতে পাচ্ছেন আমাকে? ওই যে বলছিলাম যে মিলিটারি ট্রান্সফরমেশন হয় মেটালের। জি স্যার। এইটুক মনে আছে যে স্যার কুয়েঞ্চিংটা স্যার অনেক দ্রুত হয় এই টাইপের। হ্যাঁ, মানে কোয়েঞ্চিং এর কন্ডিশনটাই হচ্ছে ফার্স্ট, মানে র্যাপিড কুলিং হবে। আমি বলতে চাচ্ছি র্যাপিড কুলিং এর ফলে মানে এই যে অস্টেনাইট ফেজ থেকে আপনি র্যাপিড কুলিং যদি করেন তাহলে একটা মেটাস্টেবল মাইক্রোস্ট্রাকচার উৎপন্ন হয়, সেটা হচ্ছে মার্টেনসাইট, যেটা খুব হার্ড হয়। বুঝতে পারছেন? Hardening is called quenching because the steel is quenched from a high temperature to a liquid bath at the room temperature, and the main purpose of hardening of steel is to increase the hardness, strength, and wear resistance, and to obtain a suitable microstructure which will have desired mechanical properties. আমার সবসময় হার্ডেনিং ইজ ফলোড বাই টেম্পারিং। হার্ডেনিং করলে আমার ম্যাটেরিয়ালটা খুব হার্ড হয়ে যায়, ওই হার্ডটার আবার মানে ইয়ে বেড়ে যায়, মানে ব্রিটলনেস বেড়ে যায়, সো ওটা নিয়ে আবার কাজ করা কঠিন। তো সেই ক্ষেত্রে হার্ডনেসটা সামান্য কমানোর জন্য এবং ওটাকে সামান্য সফট করার জন্য আবার টেম্পারিং করা হয়। বাট আমরা ফার্স্ট অফ অল মানে হার্ডেনিংটা কিভাবে করে ওটা দেখি, বা হার্ডেনিং বা কোয়েঞ্চিং এর যে প্রসেসটা হয়, এ পিস অফ হিটেড স্টিল ইজ ড্রপড ইনটু দ্য লিকুইড কোয়েঞ্চিং মিডিয়াম। মানে আমি যখন কোন একটা স্টিলকে কোয়েঞ্চিং মিডিয়াম অর্থাৎ ওয়াটার বা অয়েল এর মধ্যে চুবাবো, the outer surface will cool more rapidly than the core. যে ফিগারটা দেখেন, এটা যদি আমার আউটার সারফেস হয়, এটা যদি সারফেস হয় এবং এটা যদি কোর হয়, তাহলে মোর র্যাপিডলি কোনটা? সারফেসটা কুল হচ্ছে, তাই না? এটাই বলছে যে the outer surface will cool rapidly than the core. Each cooling curve can be divided into 3 stage. একটা হচ্ছে ভ্যাপর ব্ল্যাঙ্কেট স্টেজ, একটা হচ্ছে ভ্যাপর বয়লিং স্টেজ, আর একটা হচ্ছে লিকুইড কুলিং স্টেজ। সো ফার্স্ট অফ অল কি হবে, আমি যখন একটা মেটালকে আমি লিকুইড বাথের মধ্যে মানে কাইন্ড অফ এটাকে ইমার্স করব, সাবমার্স করব, ইট ইজ কুলড র্যাপিডলি এন্ড বিকাম সারাউন্ডেড বাই এ ব্ল্যাঙ্কেট অফ ভ্যাপর ফিল্ম। অর্থাৎ ভ্যাপর ফিল্ম দিয়ে এটাকে সে ঘিরে ধরবে। আফটার দ্য ফরমেশন অফ দ্য ভ্যাপর ফিল্ম দ্য cooling rate drops because the hot specimen is prevented from coming in contact with the liquid medium. অর্থাৎ এটার সাইডে আমি যখন এটাকে পানির মধ্যে কোয়েঞ্চ করব, তখন এটার চারদিকে একটা ভ্যাপর ফিল্ম হবে, যে ভ্যাপর ফিল্মটা আমাকে আশেপাশে যে পানি আছে ওই পানি থেকে আমার ওই স্টিলের গায়ে চলে মানে গায়ে স্যার একটা এক টাইপের ধোঁয়া সৃষ্টি হবে কি? হ্যাঁ, কাইন্ড অফ এরকম আর কি, মানে একটা লেয়ারের মতো সৃষ্টি হবে, যার ফলে আমার ওই কি বলে ওয়াটারটা সরাসরি কন্টাক্টে আসতে পারবে না। ঠিক আছে? সো ফার্দার কুলিং অকার্স অনলি থ্রু দ্য ভ্যাপর ফিল্ম বাই, অর্থাৎ যখন আমার ভ্যাপর ফিল্ম থাকবে তখন কি হবে, কন্ডাকশন, এবং যেহেতু আমার কি বলে এটাকে পানিটা কানেক্টে নাই, সো আমার কন্ডাকশন হবে এবং হবে কি, রেডিয়েশন। দ্য ফার্স্ট স্টেজ অ্যান্ড কোয়েঞ্চিং ইজ কল্ড দ্য ভ্যাপর ব্ল্যাঙ্কেট স্টেজ। এটাকে বলতেছে ভ্যাপর ব্ল্যাঙ্কেট স্টেজ। তারপর হচ্ছে ভ্যাপর বয়লিং স্টেজ। ফার্দার কুলিং করেন, the vapor film is stable generally at temperatures up to 40 ডিগ্রি 400 ডিগ্রি। যখন টেম্পারেচারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, the temperature of this specimen falls below this temperature, অর্থাৎ 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে আসলে the vapor film breaks and the liquid comes in contact with the hot metal. আমার এটা যদি ফিল্মটা ভেঙে যায় তাহলে কি আসবে, স্টিলের সংস্পর্শে আমার পানি আসবে। ওকে, due to this vigorous boiling occurs and metal is cooled rapidly. This second stage of quenching is called the boiling stage due to the continuous formation of bubbles. অর্থাৎ যখন এই আমার পানিটা ইয়েতে চলে আসবে, কি বলে, এই মেটালের সংস্পর্শে আসবে, তখন আমার বাবল ক্রিয়েট হবে। এখান থেকেই আমার, যেহেতু বলতেছি কোয়েঞ্চিং এর ফলে মার্টেনসাইটটা উৎপন্ন হয়, সো এই স্টেজ থেকেই আমার, যেহেতু আমার কুলিং রেটটা এখান থেকে খুব বেড়ে যাচ্ছে,
সো এই সেকেন্ড স্টেজ থেকে আমার কি হবে, মার্টেনসাইটটা ফর্ম হওয়া শুরু করবে। When the metal cools to approximately the boiling point of the quenching medium, the boiling ceases অর্থাৎ বন্ধ হয়ে যায়, and the second stage of boiling ends. Cooling during this third stage or liquid cooling stage begins by conduction and convection through the liquid, এবং এটার ফলে দেখেন মানে কোয়েঞ্চিং করলে আমার মোটামুটি result in much lower residual stress, distortion and quench cracks. সো আমার কোয়েঞ্চিং করলে এই সুবিধাগুলো হচ্ছে পাওয়া যায়। হার্ডেনিং এর মেথড আছে, ওকে দেখেন এইগুলো আসলে সব মানে এমনি আমার মনে হচ্ছে যে মানে অ্যাড করা বেশি হয়ে যাচ্ছে সিলেবাসে, বাট যতদূর জানা সম্ভব অ্যাটলিস্ট এই টার্মস গুলো আপনাদের জানতে হবে আর কি, যে হার্ডেনিং এর কি কি মেথডস আছে, লাইক কনভেনশনাল হার্ডেনিং, মার টেম্পারিং, অস টেম্পারিং, পলিমার কোয়েঞ্চেন্টস। সো এগুলো হচ্ছে আমার কোয়েঞ্চিং এর এক এক রকম টেকনিক। মানে মূল বেসিক আমার যেই প্রসিডিওরটা ওটা ঠিক থাকবে, আপনি কোন মিডিয়ামে কি বলে কোন মিডিয়ামে করতেছেন, কত সময় ধরে এগুলোকে হার্ডেনিং করতেছেন, তার উপর বেস করে হচ্ছে এই প্রসেসগুলো। তারপর ধরেন ইয়ে করলেন, কোয়েঞ্চিং করলেন, কোয়েঞ্চিং এর পর অবশ্যই আপনাকে টেম্পারিং করতে হবে, আদারওয়াইজ আপনি ওটাকে ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? So structure of steel obtained after hardening is not suitable for engineering application. It possesses the following three drawbacks. কি কি ড্রব্যাকস দেখেন, আমরা জানি কি অলরেডি জানি, কিন্তু আমরা এগুলা যেমন মার্টেনসাইট, যে মার্টেনসাইটটা আমরা পেলাম, ইটস এক্সট্রিমলি ব্রিটেল এন্ড উইল রেজাল্ট ইন ফেইলিয়ার অফ ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট বাই ক্র্যাকিং। অর্থাৎ যেটা অনেক বেশি ব্রিটেল, ওটার মধ্যে আসলে কিছুই করা যায় না, তাই না? ওটাকে না ডিফর্ম করতে পারবো, না মেশিনিং করতে পারবো, আমি ওটাকে কোনো কিছুতেই রূপ দিতে পারবো না। দ্য ফরমেশন অফ মার্টেনসাইট ফ্রম অস্টেনাইট বাই কোয়াঞ্চিং প্রসিডিওরস produces high internal stresses in the hardened steel. আবার হতে পারে কি স্ট্রাকচার obtained after hardening consists of martensite and retained austenite, অর্থাৎ আমার কিছু অস্টেনাইটও কিন্তু থেকে যায়। আমরা কি বলে ফেজ ট্রান্সফরমেশন লেকচারটা ফলো করেন, দেখেন ওইখানে কিছু ফিগার ছিল যেখানে মানে মাইক্রোস্ট্রাকচার আন্ডার দা কি বলে মাইক্রোস্কোপ কিছু ফিগার ছিল, ওটার মধ্যে রিটেইনড অস্টেনাইট ছিল। Both these phases are metastable and will change in stable phases with time, resulting in change in dimension. So এই ফেজ গুলো স্টেবল না যেহেতু, সো এগুলো চেঞ্জ হলে কি হবে, ফেজ চেঞ্জ হলে আমার গ্রেইন সাইজ চেঞ্জ হবে, গ্রেইন সাইজ চেঞ্জ হলে আমার মেটালের মানে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, সো ডাইমেনশনাল স্টেবিলিটি থাকবে না। ঠিক আছে, এটাই বলতেছে যে উইথ টাইম রেজাল্টিং ইন চেঞ্জ ইন ডাইমেনশন এন্ড প্রপার্টিজ। Therefore, the structure of a hardened steel is improved by special heat treatment called tempering. অর্থাৎ আপনি অলরেডি যে হার্ডেন্ড স্টিলটা পেলেন ওটাকে আবার হিট করবেন, ওকে। Tempering is achieved by heating a previously hardened steel to a temperature below the lower critical temperature. অর্থাৎ A1 ছিল, তো A1 ছিল হচ্ছে 727, সো এটার খানিকটা নিচে হিট করে ওটাকে কুল করলে আপনি টেম্পার্ড মার্টেনসাইট পাবেন, যেটা আপনি ইউজ করতে পারবেন, যেটা সফট। প্রপার্টিজ গুলো দেখে নিয়েন, ওই যে লাস্ট লেকচারের শেষের দিকে কিছু ফিগার ছিল, এখানে বলা আছে অল হার্ডেন্ড স্টিল মাস্ট বি টেম্পার্ড ইমিডিয়েটলি আফটার হার্ডেনিং। তো টেম্পারিং টেম্পারেচারটা কত, এটা ভ্যারি করতে পারে, বলছে যে জাস্ট বিলো দ্য ইউটেকটয়েড, মানে যে 600 আপ টু 680 ডিগ্রি, বাট ইট ক্যান স্টার্ট ফ্রম 100 ডিগ্রি ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্টস, এন্ড স্টিলস আর জেনারেলি টেম্পার্ড ফর 1 to 2 আওয়ার্স। অর্থাৎ ওই যে হিটিং করবো, হিটিং করে কতক্ষণ ধরে রাখবো, এই যে 1 to 2 আওয়ার্স, দিস ইজ দ্য সকিং পিরিয়ড। এন্ড চেঞ্জেস অকারিং ডিউরিং দ্য টেম্পারিং, আপনি টেম্পারিং হিট ট্রিটমেন্টটা করলে কি কি পাবেন, রিলিফ অফ দ্য ইন্টারনাল স্ট্রেসেস ডিউরিং কি বলে হার্ডেনিং। মানে ইন্টারনাল স্ট্রেস বারবার বলতেছি, এটা কাইন্ড অফ ধরেন মানে যদি আপনি মানে চিন্তা করেন যে সারাদিন পড়াশোনা করলেন, ঠিক আছে, সন্ধ্যার সময় মনে হলো যে আপনি কি একটু চা খাবেন, চা খেলে হয়তো একটু ভালো লাগবে, এই যে আপনার একটু ভালো লাগার ব্যাপারটা, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস হচ্ছে রিলিফ, এবং সারাদিন পড়াশোনা করার পর আপনার মধ্যে এই স্ট্রেসটা ডেভেলপ হয়েছে, ওকে। তারপর সন্ধ্যাবেলা গিয়ে একটু আড্ডা বা একটু চা খেলাধুলা করলেন, বিকেল বেলা খেলাধুলা করলেন, আপনার স্ট্রেসটা রিলিভ হলো, ওকে। এই যে স্ট্রেস রিলিভ হলো, আপনি খেলাধুলা করলেন বা মানে আড্ডা মারলেন, চা খেলেন, সো এইটা হচ্ছে কাইন্ড অফ হিট ট্রিটমেন্ট। এটা করলে আপনার এই ইন্টারনাল স্ট্রেসটা চলে যাচ্ছে। তেমনি আমি যদি ম্যাটেরিয়ালের মধ্যে এরকম মেশিনিং করি বা মেটাল ফর্মিং টেকনিক্স গুলো যদি অ্যাপ্লাই করি, এটার মাঝখানে এরকম ইন্টারনাল স্ট্রেস ডেভেলপ হয়, যেটা পরবর্তীতে তার যে ডাইমেনশনাল স্টেবিলিটি আছে ওটাকে ইয়ে করতে পারে, এফেক্ট করতে পারে, অথবা কি বলে এটার মধ্যে ক্র্যাক ফর্ম করতে পারে, ঠিক আছে। সো আমার এগুলোকে
মানে সব জায়গায় ইন্টারনাল স্ট্রেসের ব্যাপারটা আসতেছে, সো এটাকে রিলিভ করা হচ্ছে জরুরি। দেন ফরমেশন অফ স্টেবল ফেজেস, মার্টেনসাইট হয়ে গেছে আমার, টেম্পার্ড মার্টেনসাইট। তারপর হচ্ছে ইনক্রিজ টাফনেস, চেঞ্জ ইন হার্ডনেস। যেহেতু আমারটা ব্রিটেল ছিল, ব্রিটেল থেকে আমি এটার কি বলে ব্রিটেলনেসটা কমাইছি, সো এটা আমার টাফনেসটা সামান্য বেড়ে যাবে। চেঞ্জ ইন হার্ডনেস, অর্থাৎ হার্ডনেসটা সামান্য কমে যাবে। সো এই হচ্ছে আমার টেম্পার্ড মার্টেনসাইট বা টেম্পারিং এর ফলে আমি এই বেনিফিটস গুলো পাবো। সবশেষে আছে কেস হার্ডেনিং। ওকে, কেস হার্ডেনিং হচ্ছে মানে এটা যদি এক্সাম্পল দেই, দেখেন আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি, এটার ম্যাটেরিয়ালের ভেতরে যদি আমি ওটাকে মানে ইন্টারনাল সারফেস বলি আর আউটার সারফেস বলি, আমার সবসময় কিন্তু আউটার সারফেসটা কি থাকে বলেন তো? আউটার সারফেসটা ইজ এক্সপোজ টু অ্যাপ্লিকেশন। ওকে, ডিফর্ম হলে কিন্তু আমার আউটার সারফেসটাই ডিফর্ম হবে, ঠিক আছে? কিংবা আপনি ধরেন ইয়ে করতেছেন, কি বলে কোনো মানে ক্ষয় হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আউটার সারফেস থেকেই ক্ষয় হবে। ওকে, সো আপনার আউটার সারফেসের একটা সার্টেন স্ট্রেংথ বা ইয়ে থাকা জরুরি, যেন ওটা ডিফর্ম না করে। ইট শুড হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেংথ এগেইনস্ট ডিফরমেশন, ওয়্যার রেসিস্ট্যান্স অর করোশন। ওকে, এটার জন্য আমার যে মানে আউটার সারফেসটা যেন সাফিসিয়েন্টলি স্ট্রং হয়, সেই ট্রিটমেন্ট, সেই হিট ট্রিটমেন্টকে বলতেছে কেস হার্ডেনিং। Most of the load bearing components require better properties at the surface than the interior of the part, because stress concentrates or the wear occurs at the outer surface. So I should have better properties at the surface rather than in core. So it is desirable to have different properties at the surface and the core. এই যে ডিফারেন্ট প্রপার্টিসটা আমি জেনারেট করতেছি কোর এবং সারফেসে, এটাই হচ্ছে কেস হার্ডেনিং এর কাজ। By basic heat treatment process such as annealing, normalizing, hardening, tempering, it is possible to obtain steels in any condition, either soft, tough or hard. But how to achieve different properties at the surface and the core, অর্থাৎ বাইরে ভিতরে আমি ডিফারেন্ট প্রপার্টিটা কিভাবে পাবো, এটা করা হয় এই যে কেস হার্ডেনিং দিয়ে। So case hardening may be defined as a process for hardening a ferrous material in such a manner that the surface layer known as the case বলতে হচ্ছে আমার আউটার সারফেসটা is substantially harder than the remaining material, কোর, অর্থাৎ কোরের চেয়ে আমার কেসটা হার্ড হবে। এবং এটা অবটেইন করতে পারি আমি এই যে দুইটা উপায়, একটাকে বলে সারফেস হার্ডেনিং টেকনিক্স আর একটা বলে কেস হার্ডেনিং মেথডস। সারফেস হার্ডেনিংটা করা হয় ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, এবং কেস হার্ডেনিংটা করা হয় যে কার্বোরাইজিং, নাইট্রাইডিং, কার্বোনাইট্রাইডিং, সায়ানাইডিং, এই টেকনিক্স গুলো দিয়ে। এগুলারও ব্যাখ্যা হয়তো আপনারা চাইলে মানে বই থেকে পড়ে নিতে পারেন। এই লেকচারটা সো এই লেকচারটা এই পর্যন্তই। ওকে, হিট ট্রিটমেন্টের আমরা সোফার এই পর্যন্তই শিখবো অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। আর এর বাইরে এই যে সায়ানাইডিং বা ফ্লেম হার্ডেনিং, কার্বোরাইজিং যদি আপনারা পড়তে চান, আপনারা ইয়ের বইটা ফলো করতে পারেন। আমি যে রেফারেন্স বইগুলো দিয়েছি, আগ্রাওয়াল রিটেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বাই আগ্রাওয়াল, আপনারা ওই বইটা ফলো করতে পারেন। ওটাতে ভালো ডেসক্রিপশন আছে, শিখে নিতে পারবেন। স্যার এই স্লাইডটা কি দিয়ে দেওয়া হবে না আমাদের? সব স্লাইডই তো দিব, শুধু এটা না। মানে লেকচার শেষ হয়ে গেলে যে কোনো স্লাইডই আপনারা গুগল ক্লাসরুমে পাবেন। আর আমি দেখলাম আপনাদের গুগল ক্লাসরুমে সবাই জয়েন করেনি, তো আপনাদের ফ্রেন্ড যারা আছে, যারা এরকম ম্যাটেরিয়ালস গুলো পেতে চায়, সবাইকে এই গ্রুপে অ্যাড করতে বলবেন। ওকে, অ্যাড হয়ে যেতে বলবেন। স্যার ক্লাসরুম কোডটাতে মেবি কাজ করতেছে না। হ্যাঁ স্যার ক্লাসরুম কোডটাতে জয়েন দিলে জয়েন হচ্ছে না। হ্যাঁ, আমি একটা কমন ক্লাসরুমের কোড দিছি লাস্ট একটা, কি বলে লাস্ট একটা পোস্টে বলে দিছিলাম যে সবাই একটা সিঙ্গেল ক্লাসরুমে জয়েন করতে। সো ওই ক্লাসরুমটায় জয়েন করবেন, আপনার যে ফ্রেন্ড অলরেডি জয়েন্ট আছে তার কাছ থেকে নিয়ে নেবেন জি স্যার। কোডটা। জি স্যার। তো সোফার যা পড়াচ্ছি এটা কি মানে একটু টাফ লাগতেছে বোধহয়, বাট আপনারা স্টাডি করুন, আপনারা প্রত্যেকটা লেকচারের সাথে লিংক আপ খুঁজে পাবেন। ওকে স্যার। হ্যাঁ স্যার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলুন। স্যার আমরা যখন গিবস ফেস রুল দিয়ে
কোন একটা হ্যাঁ। পার্টিকুলার পয়েন্টের ফ্রিডম বের করতে যাচ্ছি, তখন আমরা দ্য নাম্বার অফ কেমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস আর নাম্বার অফ নন কম্পোজিশনাল ভেরিয়েবল, এই দুটার মধ্যে একটু ঝামেলা হচ্ছে আর কি। এটা একটু বুঝাই দিলে ভালো হতো আর কি। আচ্ছা, এটা আমি আপনাকে নেক্সট দিন বুঝাবো। আজকে একটু ইয়েতে আছি তো, মানে একটু আউট অফ টাইম। আমি আপনাকে এটা পরে বলে দিব, ঠিক আছে? যে মানে যেটা ঝামেলা আছে আপনি স্পেসিফিক ভাবে ওটা নোট ডাউন করেন, ঠিক আছে? এই যে দেখেন, সবাই একজন বোধহয় ইয়ে দিয়ে দিছে, চ্যাটিং এ দিয়ে দিছে ক্লাস কোডটা, আপনারা ওই ক্লাস কোডে জয়েন করবেন। ওকে, দেখেন এই যে টোজি ওয়াইপিএন,